সাতজন বিএলওকে শোকজ করল কমিশন। উত্তর কলকাতার 7 বিএলওকে শোকজ করা হয়েছে। এসআইআর এর কাজে গাফিলতির অভিযোগ এবং এই অভিযোগেই শোকজ করা হলো 7 জন বিএলওকে। একাধিক বিএলওর বিরুদ্ধে অভিযোগে কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের। অথচ এখনো বাড়ি বাড়ি গিয়ে এসআইআর এর ফর্ম জমায় অনীহা বিএলওদের। কমিশনের কড়া বার্তা শোকজের পরেও এই অনীহা দেখা যাচ্ছে। আলিপুরদুয়ারে বাড়িতে ডেকে ভোটারদের ফর্ম জমা বিএলওর। এখন ফর্ম জমা নেওয়ার পালা চলছে, বাড়ি বাড়ি গিয়ে ফর্ম জমা নেওয়ার কথা বিএলওদের। কিন্তু আলিপুরদুয়ারের এই বিএলওকে দেখা গেল তিনি বাড়িতে বসে রয়েছেন, তার কাছে এসে ফর্ম জমা দিতে হচ্ছে ভোটারদের। বিএলওর ভূমিকায় সরব ভোটাররা। কথা বলবো রাজকুমারের সঙ্গে। রাজকুমার, এটা তো করার কথা নয় বিএলওর, কি বলছেন তিনি? দেখো মিমি, এটা ঠিকই যে নির্বাচন কমিশনের করার নির্দেশ রয়েছে, এটা করার কথা নয়, কিন্তু বিএলওর বক্তব্য যে এই জেলাতে ফর্ম দেরি করে এসছে, ফর্ম বিতরণ করতেও কিছুটা দেরি হয়ে গেছে, এবং এই যে ফর্ম এখন যদি সময়ে জমা নিতে হয় তাহলে কিন্তু বাড়ি বাড়ি গিয়ে সময় পাওয়া যাচ্ছে না, কোনোভাবেই বাড়ি বাড়ি সম্ভব নয়। সেই কারণেই বিভিন্ন রাজনৈতিক দলের যে বিএলএ 2 আছে তাদের অনুমতি এবং তাদের সহযোগিতা নিয়ে কিন্তু বাড়িতে বসেই ফর্ম জমা নেওয়া হচ্ছে বলে কিন্তু এই বিএলও দাবি করেছেন। মিমি, কমিশনে জানানো হয়েছে? দেখো, ইতিমধ্যে বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। ভোটাররা অভিযোগ তুলেছেন এবং ভোটারদের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা নির্বাচন কমিশনে এই বিষয়টি নিয়ে অভিযোগও জানাবেন। ধন্যবাদ রাজকুমার। এখানে আমরা এসআইআর যে ফর্মগুলো হচ্ছে এগুলো আমরা তুলছি আর কি। আচ্ছা, আমাদের সময় নেই তো। ফর্ম দেওয়া শেষ? হ্যাঁ, ফর্ম দেওয়া আমাদের ডিস্ট্রিবিউশন কমপ্লিট। এখন আমরা কালেক্ট করছি। কি আছে আপনার সঙ্গে? আমার সাথে আছে 3 জন বিএলএ। ফর্ম তো জমা দিলাম এখানে। কেন? শুনতে পেলাম এখানে জমা হচ্ছে। তো বিএলও বসেছে এখানে। নির্দেশ তো বাড়ি বাড়ি যাওয়ার। হ্যাঁ, গেলে সুবিধা হতো, গেল না। খবর পেলাম তাই দিয়ে গেলাম। বাড়ি যে কালেক্ট করছে না? না, আপনাকে বাড়ি ছেড়ে আসতে হচ্ছে। বাড়ি বাড়ি যাওয়ার নির্দেশ। তখন না সুবিধাই হতো, না গেলে এখন কি করব? কাজ ছেড়ে আসতে হচ্ছে, একটু তো সমস্যা হচ্ছেই। এসআইআর এখন একেবারে শেষ পর্যায়ে। রাজ্যে বাড়ি বাড়ি গিয়ে এখন ফর্ম জমা নেওয়ার কাজ চলছে। আর এর মধ্যেই এই 25-এই শুরু 26-এর ভোট প্রস্তুতি। রাজ্য বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু। এসআইআর এর মধ্যে ইভিএম এর প্রথম দফার চেকিং শুরু। সোমরাজ রয়েছে আমার সঙ্গে, আরো বিশদে জানাবে সোমরাজ। দেখো, জাতীয় নির্বাচন কমিশনের তরফে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি মূলত ইভিএম এর যে ফার্স্ট লেভেল চেকিং অর্থাৎ প্রথম পর্যায়ের চেকিং, সেই চেকিং ও প্রশিক্ষণ নিয়েই আজ বিশেষ কর্মসূচি জাতীয় নির্বাচন কমিশনের। যে কর্মসূচিতে রাজ্যের সব জেলার জেলাশাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসাররা রয়েছেন। মূলত রাজ্য বিধানসভা নির্বাচনের প্রস্তুতি এই কর্মসূচি বা প্রশিক্ষণে নেওয়া হবে, তেমনটাই কমিশন সূত্রে খবর। পাশাপাশি একদম প্রশিক্ষণের শেষ পর্যায়ে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, তুমি জানো আমাদের রাজ্যে চলছে, সেই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়েও এক প্রস্ত আলোচনা হতে পারে, তেমনটাই কমিশন সূত্রে জানা যাচ্ছে। ইতিমধ্যেই বৈঠক আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। বিশেষত প্রশিক্ষণ কর্মসূচি, যে প্রশিক্ষণ কর্মসূচিতে জাতীয় নির্বাচন কমিশন থেকে ইতিমধ্যেই বিশেষজ্ঞরা এসছেন, টেকনিক্যাল এক্সপার্টরা এসছেন। তারা জেলাশাসক এবং অতিরিক্ত জেলাশাসকদের ইভিএম এর প্রথম দফার চেকিং নিয়ে বিশেষ যে প্রশিক্ষণ কর্মসূচি, সেই প্রশিক্ষণ কর্মসূচিতে বিভিন্ন বিষয় নিয়ে প্রশিক্ষণ দেবেন। মূলত ইভিএম এর প্রথম দফার চেকিং নিয়ে প্রশিক্ষণ দেবেন। ইতিমধ্যেই সব জেলার জেলাশাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসাররা এসে উপস্থিত হয়েছেন। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে এই প্রশিক্ষণ কর্মসূচি। ধন্যবাদ সোমরাজ। বাংলাদেশের জেলে ভারতীয় মৎস্যজীবীর মৃত্যু। আটক কাকদ্বীপের 61 জন। আর এতে চরম উৎকণ্ঠায় তাদের পরিবার। দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ। মাস চারেক আগে এখানকার 62 জন মৎস্যজীবীকে আটক করে বাংলাদেশের উপকূলরক্ষী বাহিনী। আটক করা হয় 3টি ভারতীয় ট্রলার। এই মৎস্যজীবীদের দলে ছিলেন কাকদ্বীপের পশ্চিম গঙ্গাধরপুরের বাসিন্দা বাবলু দাস। অভিযোগ, বাংলাদেশের জেলে তার উপর অত্যাচার চালানো হয়, তার জেরে প্রাণ যায়। এরপর থেকেই উৎকণ্ঠায় 61 জন মৎস্যজীবীর পরিবার। প্রায় 4 মাসের বেশি হয়ে গেছে। আমরা তো এখন কিছু একদিনের জন্য ওনার সাথে আমরা এখনো যোগাযোগ করতেও পারিনি, কোনো কথা না, কোনো কিছু না। এখন আমাদের হচ্ছে উনি একজনই ইনকাম রোজগার করার মানুষ, আর আমার হচ্ছে 2টো মেয়ে আছে। এখন ইনকাম করারও কেউ নেই। দুশ্চিন্তা, মানে খুব দুশ্চিন্তা। এখন আমাদের এই যে একজন মারা গেছে শুনছি, মানে কি আমাদের কোন মুহূর্তে কি হবে সেটা নিয়ে এখন তো সেটাই আমরা এখন ব্যস্ত।
খুব চিন্তার মধ্যেই আছি। কেমনে খা কেমনে চলে, এখন আমরা বাড়িতে রয়েছি, ও মুদির ব্যবসা, ওরও ধরে নিচ্ছে, ও কাচ্চা বাচ্চা লোক একটু কথা বলতে পারে না, ও কোনো চিন্তা ভাবনা আমরা করতে পারছি, কি করে আসে না কি করে আসে, আমাদের সাথে তো একটু কথা বলে দেন। এবার আমার কাচ্চা বাচ্চা কান্না কান্নি করি আমরা। নিয়ত যোগাযোগ রয়েছে আমাদের হাইকমিশনের সঙ্গে এবং সভাপতি এতগুলো মানুষ উদ্বিগ্ন হয়ে পড়েছে এই মৃত্যুটার জন্য। তো আমরা চালাচ্ছি এবং কবে ওদেরকে ছাড়িয়ে আনা যাবে সে বিষয়ে আমরা এখনও নিশ্চিন্ত নই, তবে আশা করছি খুব তাড়াতাড়ি একটা কিছু ব্যবস্থা হবে। গত শনিবার ভারতীয় জল সীমান্তে ঢুকে পড়ে বাংলাদেশের একটি ট্রলার। 29 জন মৎস্যজীবীকে আটক করে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। এরপর বুধবার ফের ভারতীয় জল সীমান্তে ঢুকে পড়ায় 28 জন মৎস্যজীবীকে আটক করা হয়। তারা এই দেশে সেবা যত্নই পান। আমরা কুয়াশাতে দেখতে পারি নাই, মানে বর্ডার পার হয়ে গেছে বলে মানে গ্রামে দিয়েছিলাম। খাওয়া দাওয়া ঠিক দিয়েছে তো, কিন্তু বাংলাদেশে উল্টো ছবি। সম্প্রতি 62 জন মৎস্যজীবীকে আটক করা হয় বাংলাদেশে। অভিযোগ, তাদের মধ্যে বাবলু দাসকে মারধর করা হয়, তার জেরে জেলে মৃত্যু হয়। এরপর থেকেই উৎকণ্ঠায় 61 জন মৎস্যজীবীর পরিবার। কাকদ্বীপ থেকে বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা। বিএলআরও অফিস যেন ঘুঘুর বাসা, সরকারি দফতরে বসে বসে ঘুষ নিচ্ছেন বড়বাবু। চাঞ্চল্যকর ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অভিযোগ, গঙ্গারামপুরের বিএলআরও অফিসে নাকি অলিখিত নিয়ম, ফেলো করি তবে কাজ। জানতাম যে বিএলআরও অফিস ঘুঘুর বাসা, শুধু প্রমাণের অভাব দেখা যাচ্ছিল না, অনেক বড় বড় আধিকারিকও এর সঙ্গে অবশ্যই যুক্ত আছে। ওই বিএলআরও অফিসে প্রত্যেকটা কেস পিছু যা শুনতে পাচ্ছি আর কি, কমিশন নেওয়া হয়, সেগুলো অনেক কারো কাছে যায়। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর, এখানকার বিএলআরও অফিসে ঘুষ না দিলে নাকি কোনো কাজই হয় না। অভিযোগ স্থানীয়দের। এরই মাঝে একটি ভিডিও ভাইরাল। সেখানে সরকারি অফিসারকে ঘুষ নিতে দেখা যাচ্ছে বলে দাবি। এর সত্যতা যাচাই করেনি নিউজ 18 বাংলা। অভিযোগ, এভাবেই নাকি দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের বিএলআরও অফিসে কাজ হয়, ফেলো করি তবে কাজ। অভিযোগ, ভাইরাল ভিডিওয় যাকে টাকা নিতে দেখা গিয়েছে তিনি বিএলআরও অফিসের বড়বাবু অখিল পাল। ঘুষ ছাড়া কোনো কাজ নাই, একটা কাগজ করতে গেলে ঘুষ নেয়, কাগজ নিতে গেলে ঘুষ নেয়, এটা কি ব্যাপার? অখিল পাল গঙ্গারামপুর বিএলআরও অফিসের ক্যাশিয়ার। ভাইরাল ভিডিওকে সামনে রেখে তার বিরুদ্ধেই অফিসে বসে ঘুষ নেওয়ার অভিযোগ। জানতাম যে বিএলআরও অফিস ঘুঘুর বাসা, শুধু প্রমাণের অভাব দেখা যাচ্ছিল না, অনেক বড় বড় আধিকারিকও এর সঙ্গে অবশ্যই যুক্ত আছে। ওই বিএলআরও অফিসে প্রত্যেকটা কেস পিছু যা শুনতে পাচ্ছি আর কি, কমিশন নেওয়া হয়, সেগুলো অনেক কারো কাছে যায়। বড়বাবু আমার অফিসে ক্যাশ সেকশনের দায়িত্বে থাকেন, তো গভর্নমেন্ট যে রেভিনিউ হয় সেই সেকশনে ক্যাশ বিলিংস ওনার দায়িত্বই রয়েছে, সেটা গভর্নমেন্ট রেভিনিউ ট্রানজ্যাকশনটা উনি করেন। এবার যারা ভিডিও ভাইরাল করেছে তাদের কি কমপ্লেন আছে সেটা কমপ্লেন পেলে আমরা খতিয়ে দেখব। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থেকে সুজন সূত্রধর, নিউজ 18 বাংলা। কলকাতায় ভূমিকম্প, প্রায় 1 মিনিট ধরে অনুভূত হলো কম্পন। কলকাতায় ভূমিকম্প, সকাল 10টা 10 মিনিটে কম্পন অনুভূত, প্রায় 1 মিনিট স্থায়ী হয় এই কম্পন। কলকাতায় ভূমিকম্প, কলকাতায় ভূমিকম্প, সকাল 10টা 10 মিনিটে কম্পন অনুভূত হয়। বিস্তীর্ণ এলাকায় কম্পন অনুভূত হয়েছে। সল্টলেকে অনুভূত কম্পন, মধ্য কলকাতাতেও অনুভূত হয়েছে কম্পন। বেশ কিছুক্ষণ ধরে এই কম্পন অনুভূত হয়।
প্রায় 1 মিনিট 1 থেকে 1.5 মিনিট এই কম্পন হয়েছে। কম্পন অনুভূত হয়েছে সল্টলেকে, মধ্য কলকাতাতেও। কলকাতায় ভূমিকম্প অনুভূত হয়েছে, সল্টলেকে অনুভূত হয়েছে কম্পন, মধ্য কলকাতাতেও অনুভূত কম্পন। সকাল 10টা 10 মিনিটে কেঁপে ওঠে মাটি। কলকাতায় ভূমিকম্প প্রায় 1 থেকে 1.5 মিনিট স্থায়ী হয়েছে কম্পন। সল্টলেক, মধ্য কলকাতার বিস্তীর্ণ এলাকা জুড়ে কম্পন অনুভূত হয়েছে। এই মুহূর্তের খবর জানাচ্ছি আপনাদের। কলকাতায় ভূমিকম্প, মধ্য কলকাতা, সল্টলেকের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে অনুভূত হয়েছে কম্পন। জেলাতেও কম্পন অনুভূত হয়েছে। প্রায় মিনিট খানেক কম্পন অনুভূত হয়। সকাল 10টা 10 মিনিটে ভূমিকম্প হয় কলকাতা এবং সংলগ্ন এলাকায়। জেলাতেও অনুভূত হয়েছে কম্পন। প্রায় 1.5 মিনিট অনুভূত হয়েছে কম্পন। জেলাতেও কম্পন অনুভূত হয়। সকাল 10টা 10 নাগাদ কম্পন হয়। কলকাতায় ভূমিকম্প, সল্টলেকে অনুভূত হয়েছে কম্পন, মধ্য কলকাতাতেও অনুভূত কম্পন। জেলাতেও বিভিন্ন জায়গায় এই ভূমিকম্পন অনুভূত হয়েছে। প্রায় মিনিট খানেক কম্পন অনুভূত হয়। সকাল 10টা 10 মিনিটে কেঁপে ওঠে কলকাতা সহ বিস্তীর্ণ অঞ্চলের মাটি। সল্টলেকে অনুভূত হয়েছে কম্পন, মধ্য কলকাতাতে অনুভূত হয়েছে। জেলাতেও বিভিন্ন জায়গায় ভূমিকম্পের খবর পাওয়া যাচ্ছে। প্রায় মিনিট খানেক কম্পন অনুভূত হয়। কলকাতায় ভূমিকম্প, সল্টলেকে অনুভূত ভূমিকম্প, মধ্য কলকাতাতেও কম্পন অনুভূত হয়েছে। জেলাতেও কম্পন অনুভূত, প্রায় মিনিট খানেক কম্পন অনুভূত। সকাল 10টা 10 মিনিট নাগাদ ভূমিকম্প হয়। কলকাতায় অনুভূত হয়েছে কম্পন, জেলাতেও ভূমিকম্প। বিশ্বজিৎ আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। বিশ্বজিৎ, কম্পনের উৎসস্থল কোথায় আর কি কি খবর পাচ্ছ? এখনো লেটেস্ট যে বিষয়, অর্থাৎ কয়েক মিনিট আগে এই ভূমিকম্প অনুভূত হয়েছে। যেটুকু জানা যাচ্ছে যে মেঘালয় সংলগ্ন এলাকায় এবং বাংলাদেশ যে হয়েছে এবং এর যে উৎস ঠিক কোন জায়গায় এখনো পর্যন্ত তা লোকেট করা যায়নি, তার অনুসন্ধান চলছে। তবে মেঘালয়, ভারতবর্ষের মেঘালয় এবং বাংলাদেশ সংলগ্ন এলাকায় এর উৎপত্তিস্থল হতে পারে। তবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে এই সংলগ্ন বাংলাদেশ এবং মেঘালয় সংলগ্ন যে জেলাগুলি রয়েছে সেখানে বেশ কম্পন অনুভূত হয়েছে এবং এই কম্পন অনুভূত হয়েছে কিছুক্ষণ আগে, মাত্র কয়েক মিনিট আগে এই কম্পন অনুভূত হয়েছে। ডিটেলস এখনো পর্যন্ত যে উৎসস্থল এই মাত্র যে লেটেস্ট ইনফরমেশন এসছে তাতে বাংলাদেশের টুঙ্গি এলাকা 27 কিলোমিটার দূরে এবং বাংলাদেশের নরসিংহী এই এলাকার 9 কিলোমিটার দক্ষিণ পশ্চিম দিকে 35 কিলোমিটার ডিপ, অর্থাৎ ভূমিস্তর থেকে 35 কিলোমিটার গভীরে এই কম্পন অনুভূত হয়েছে। এখনো পর্যন্ত যে লেটেস্ট আপডেট, তার যে কম্পন অনুভূত হয়েছে রিক্টার স্কেলে 5.6 রিক্টার স্কেলের তীব্রতা এর ছিল। 5.6 রিক্টার স্কেলের তীব্রতা। প্রাথমিকভাবে কিন্তু এই ইনফরমেশনগুলো একেবারে প্রাথমিকভাবে জানা গেছে বাংলাদেশের টুঙ্গি থেকে পূর্ব দিকে 27 কিলোমিটার পূর্ব দিকে এবং বাংলাদেশের নরসিংহী এই এলাকা থেকে দক্ষিণ পশ্চিম দিকে 9 কিলোমিটারে এবং ভূপৃষ্ঠ থেকে 35 কিলোমিটার গভীরে এই কম্পন অনুভূত হয়েছে। মাত্র 8 মিনিট আগে এই কম্পন অনুভূত হয়েছে এবং কম্পনের তীব্রতা 5.6, অর্থাৎ মডারেট ভূমিকম্প বলা যায়। অর্থাৎ এই ভূমিকম্প মাঝারি মানের এবং এর তীব্রতা 5.6, কাজেই ক্ষয়ক্ষতির একটা আশঙ্কা থেকেই যাচ্ছে। কিন্তু এই যে এলাকা, অর্থাৎ বাংলাদেশ, যেটা মেঘালয়, বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ সংলগ্ন এলাকা মনে করা হচ্ছিল, সেটা লোকেট করা গেছে বাংলাদেশের টুঙ্গি এলাকা থেকে 27 কিলোমিটার পূর্ব দিকে এবং বাংলাদেশের নরসিংহী এই এলাকা থেকে দক্ষিণ পশ্চিম দিকে 9 কিলোমিটার দূরে ভূপৃষ্ঠ থেকে 35 কিলোমিটার গভীরে। আপাতত এই যে ভূকম্পন, তার রিক্টার স্কেলে তীব্রতা 5.6। এখন এই ভূমিকম্পের তীব্রতা স্বাভাবিকভাবেই বাংলাদেশের একেবারে মিজোরাম সংলগ্ন যে এলাকা
এবং ভারতবর্ষ সংলগ্ন এলাকা, সেই উত্তর পূর্ব ভারতবর্ষের যে রাজ্যগুলো রয়েছে তার সংলগ্ন এলাকায় এই ভূমিকম্প যে উৎসস্থল। একদমই সঙ্গে থাকো বিশ্বজিৎ, আসছে তোমার কাছে। উত্তর পূর্ব এলাকাতেও অনুভূত হয়েছে এই কম্পন, উত্তরেও অনুভূত হয়েছে, বালুরঘাট, শিলিগুড়ি, কোচবিহারেও ভূকম্পন অনুভূত হয়েছে। পার্থ রয়েছে আমার সঙ্গে সরাসরি শিলিগুড়ি থেকে। পার্থ, কতটা অনুভূত হলো এখানে কম্পন, কি পরিস্থিতি? একেবারে দেখো, ঠিক 10টা বেজে 11 মিনিট নাগাদ কিন্তু মৃদু ভূমিকম্প অনুভূত হয় গোটা উত্তরবঙ্গ জুড়ে, জলপাইগুড়ি, শিলিগুড়ি থেকে শুরু করে বালুরঘাট, রায়গঞ্জ, কোচবিহার, অর্থাৎ এই উত্তরের প্রতিটি জেলাতেই কিন্তু কম্প অনুভূত হয়। বিশেষ করে যারা ভূতলে বসবাস করে তাদের মধ্যে একটা আতঙ্ক ছড়ায় এবং স্বাভাবিকভাবেই যে এই 11 মিনিট যখন ভূমিকম্প অনুভূত স্বাভাবিক যারা ভূতলে থাকে বা বহুতলে অফিস যারা করে তারা কিন্তু অনেকেই আমরা হুড়ুহুড়ি করে নিচে নামতে থাকেন এবং একটা আতঙ্ক কিন্তু গ্রাস করে। যেহেতু বাংলাদেশ সীমান্তে এই ভূমিকম্প উৎপত্তি স্থল এবং স্থলে 5.6 স্বাভাবিকভাবেই ইন্দো বাংলাদেশ সীমান্ত লাগোয়া জলপাইগুড়ি, কোচবিহার, বালুরঘাট এসব এলাকায় কিন্তু যথেষ্ট কম্পন অনুভূত হয়েছে এবং আতঙ্ক কিন্তু ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। সঙ্গে থাকো, কোচবিহারেও অনুভূত হয়েছে ভূকম্পন, সঙ্গে রয়েছে শুভঙ্কর। শুভঙ্কর, কি পরিস্থিতি জানো? শুভঙ্কর, তোমার কথা শোনা যাচ্ছে না। হ্যাঁ, একটু সরে এসে কথা বলো প্লিজ। দেখো, তোমাকে জানিয়ে রাখি কিছুক্ষণ আগেই কোচবিহার জেলা সহ অসমের ধুবড়ি, বঙ্গাইগাঁও সহ বিভিন্ন জায়গায় ভূকম্পন অনুভূত হয়েছে এবং বাসিন্দাদের মধ্যে প্রথমে একটু আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাসিন্দারা বাড়ি থেকে বেরিয়ে আসে, যদিও পরবর্তীতে ভূমিকম্পের তীব্রতা তেমন খুব বেশি তীব্রতা না থাকায় পরে বাসিন্দাদের মধ্যে স্বস্তি নিঃশ্বাস ফেলে। ধন্যবাদ শুভঙ্কর। ভূমিকম্প হয়েছে কলকাতায় এবং উত্তরেও, উত্তরবঙ্গেও অনুভূত হয়েছে ভূমিকম্প। 5.6 রিক্টার স্কেলে ভূমিকম্পের তীব্রতা, যা মাঝারি মাপের বলেই মনে করা হচ্ছে। ভূপৃষ্ঠ থেকে 35 কিলোমিটার গভীরে অনুভূত হয়েছে এই ভূমিকম্প। কলকাতাতে অনুভূত হয়েছে, পাশাপাশি বালুরঘাট, শিলিগুড়ি, কোচবিহার অর্থাৎ উত্তরবঙ্গেও অনুভূত হয়েছে, সল্টলেকেও অনুভূত হয়েছে ভূমিকম্প।